লেখিকা কাজরি মজুমদারের কবি। তিলোত্তমার কাল একটা যা কবিতা পড়লাম না রে, জাস্ট ফিদা হয়ে গেলাম। অর্ণব বলল, কে তিলোত্তমা? জয়ন্ত বলল, তুই কি রশ্মি ছাড়া সবার নাম ভুলে যাস? আরে তিলোত্তমার লেখা ভুলে গেলি? তোকে সেদিন হোয়াটসঅ্যাপে পাঠালাম। ও, ওই কুয়াশা কবিতাটা? হ্যাঁ, কি লেখেন রে মাইরি। সত্যি ওনার লেখা মন ছুঁয়ে যায়। তবে কে এই তিলোত্তমা? জয়ন্ত বলল, কি জানি রে, উনি তো ছদ্মনামে লেখেন। আমি তো ওনার লেখার প্রেমে পড়ে গেছি। অর্ণব বলল, দেখ, হয়তো কোনো ছেলেও হতে পারে। জয়ন্ত বলল, তুই সবসময় এত নেগেটিভ ভাবিস কেন রে? দেখবি একদিন আমি উনিকে তা ঠিক খুঁজে বের করবই, আর ওনার অটোগ্রাফও নেব। প্রায় 8 মাস পর অর্ণব বলল, তুই আর একবার ভালো করে ভেবে দেখ। জয়ন্ত বলল, অনেক ভেবেছি। সবাইকে জানাবি বলছিস? কেউ তোর কথা মানবে না। আর তাছাড়া তুই যদি সবাইকে বলে দিস, তাহলে ও যে এত বছর সবার কাছে নিজেকে লুকিয়ে রেখেছিল, ওর সবটা বৃথা হয়ে যাবে। জয়ন্ত বলল, আমি পারবো না। অর্ণব বলল, কি পারবি না? ওর এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না। এ কদিনেই আমি হাঁপিয়ে উঠেছি, আর সারা জীবনের প্রশ্ন তো আসেই না। অর্ণব বলল, ঠিক আছে, তাও তোর হাতে বিকেল অবধি সময় আছে, ভেবে দেখিস। তুই যেটা যেভাবে ভাবছিস, সবাই যে সেভাবেই ভাববে তা নয়। পরে তুই কষ্ট পাবি। জয়ন্ত বলল, বললাম তো, ভাবার আর কিছু নেই। আজ সবার সামনে ওর কথা বলতেই হবে। তুই টাইমে এসে যাস। আমি পিনাকির মাধ্যমে মিডিয়ার লোকও আনিয়েছি, ওরাও আসবে। অর্ণব বলল, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, হচ্ছে। কি আর বলবো তোকে। ঠিক আছে, আমি এখন যাই, বিকালে আসব। বিকেল 6:37। নন্দনের সামনেই সবাই জমায়েত হয়ে। জয়ন্ত বলল, আপনারা সবাই যে আমার সাথে দেখা করতে এসেছেন, তাতে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমার লেখা পড়তে ভালোবাসেন, অনেকে অনেক কিছু লেখেনও। আজ আমি আপনাদের একটা সত্যি কথা বলার আগে আমার জীবনের একটা গল্প বলবো, শুনবেন তো? পাঠকরা বললেন, নিশ্চয়ই শুনবো। আপনার মতো কবিকে সামনে থেকে শোনা আমাদের অনেক বড় সৌভাগ্য। জয়ন্ত বলল, এসব বলে আমায় লজ্জা দেবেন না। ওই তো আমার বন্ধু অর্ণব এসে গেছে, তাহলে এবার শুরু করি। ছোটবেলা থেকেই আমি একটু কবিতা পড়তাম। মাঝখানে পড়াশোনা, বন্ধু বান্ধব, হই হুল্লোড় করে কবিতার থেকে অনেক দূরে ছিলাম। তারপর একদিন ফেসবুকে একটা কবিতা পড়ার পর মনোমুগ্ধ হয়ে গেলাম। আমার আবার কবিতা পড়ার ধুম বাড়ল। তবে যার কবিতায় মনোমুগ্ধ হয়েছিলাম, ওই বিশেষ কবির লেখাই খুঁজতাম পড়ার জন্য। যিনি লিখতেন তিনি ছদ্মনামে লিখতেন। তিনি কে, কোথায় থাকেন কিছুই জানতাম না। বহু মেসেজ করেছিলাম, কিন্তু কোনো উত্তর আসতো না। আমিও ছাড়ার পাত্র ছিলাম না। অনেক অনেক মেসেজ দেওয়ার পর একদিন রিপ্লাই এলো। কবি বললেন, আমাকে শুধু শুধু এত মেসেজ দেবেন না, উত্তর দেওয়ার সময় পাই না। জয়ন্ত বলল, আপনার লেখা আমার ভীষণ ভালো লাগে। আপনি কে? আপনার সম্বন্ধে খুব জানতে ইচ্ছে করে। পাঠকদের কবির সম্বন্ধে আগ্রহ থাকাটা কি অন্যায়? না, অন্যায় হবে কেন? তবে কি? আচ্ছা, আগে আমি আমার সম্বন্ধে বলি। আমি জয়ন্ত ভৌমিক। পড়া শেষ করে চাকরির খোঁজে আছি। পড়াশোনায় মিডিওকার, তাই ভালো চাকরির আশা করি না। তবে দিনকাল খুব খারাপ, টাকা ছাড়া কিছু হয় না। যাক, ছাড়ুন, কি সব বাজে বাজে কথা বলে সময় নষ্ট করছি। আপনার লেখা আমার যে কতটা ভালো লাগে তা আমি লিখে বোঝাতে পারবো না। আপনার হাতে জাদু আছে। আপনার ভাবনা, শব্দ চয়নে জাস্ট মুগ্ধ হয়ে যাই। আপনার সব লেখা আমি আমার পরিচিতদের মধ্যে শেয়ার করি। প্লিজ আপনি কিছু বলুন। কবি বললেন, আমার লিখতে ভালো লাগে তাই লিখি। আপনারা আমার লেখা পড়তে ভালোবাসেন, কমেন্টস করেন দেখি, তবে আমার উত্তর দেওয়া সম্ভব হয় না। আপনার লেখা এখন খুব পপুলার, আমি তো খেয়াল করি। আপনার একটা কবিতায় 300-400 কমেন্টস হয়, লাইক পড়ে 1000-এরও বেশি। হোয়াটসঅ্যাপেও আপনার লেখা ছড়িয়ে পড়েছে।
তবে সবার মনে আগ্রহ যে আপনি কে, কিন্তু আপনি এভাবে অন্ধকারে কেন আছেন? আপনি কেন সবার সামনে আসছেন না? কবি বললেন, আমি যেরকম আছি ঠিক আছি। জয়ন্ত বলল, আপনি আপনার কালেকশনের একটা বই বের করুন, আমি বলছি মিলিয়ে নেবেন, প্রচুর সেল হবে। বই বের করলে আমায় প্রকাশকের সামনে যেতে হবে তা সম্ভব নয়। অন্তত এটা কি জানতে পারি আপনি পুরুষ না নারী? কোনো উত্তর না আসায়, ছাড়ুন, আপনি মেয়ে মহিলা ছেলে যাই হন না কেন আমার তাতে মুগ্ধতা কমবে না। আচ্ছা, আপনি কি দেখতে খারাপ বলে কারোর সামনে আসতে চান না? আপনার মুখ বা শরীর কি কোনো কারণে জ্বলে গেছে, নাকি আপনি কোনো দুর্ঘটনার শিকার যার জন্য আপনি ভাবছেন সবার সামনে আসলে সবাই চিনে ফেলবে? এসব কিছুই না। তবে তবে কেন? প্লিজ আমাকে আপনার একটা ছবি দেবেন। বিশ্বাস করুন, আমি ওই ছবি দেখে ডিলিট করে দেব। আপনার সৃষ্টিতে মুগ্ধ হয়েছি। আপনার ছবি যাই হোক না কেন তাতে আমার মুগ্ধতা কমবে না, সে আপনি ছেলে হলেও না। আমি আপনার সামনে গিয়ে অটোগ্রাফ নিতে চাই। এত কিছু লিখতে লিখতে দেখি উনি অফ হয়ে গেলেন। খুব কষ্ট পেয়েছিলাম সেদিন। যিনি এত মানুষের মন নিয়ে লেখেন তিনি আসলে এতটা নিষ্ঠুর। উত্তর না দিয়ে অফ হয়ে গেলেন। তবে আমি একটু ফেভিকলের মতো, একবার চিপকে গেলে আর ছাড়তে চাই না। দুদিন মন খারাপ ছিল, তারপর আবার ওনাকে মেসেজ দিতে শুরু করলাম। একটা বিশ্বাস আমার ছিল যে আমি ওনার লেখার খাঁটি ভক্ত, তাই আমায় উনি ব্লক করবেন না। দিন দিন ওনার লেখা আরও উন্নত মানের হচ্ছিল, আর তার সাথে পাঠক পাঠিকার সংখ্যাও অনেক বেড়ে উঠছিল। আমারও ওনাকে দেখার জেদটা আরও বেড়ে যাচ্ছিল। আমি প্রায় দিনই ওনাকে ওনার একটা ছবি পাঠাতে বলতাম। দীর্ঘদিন ওনার উত্তর না পেয়ে তারপরে একদিন দেখি ওনার মেসেজ। কবি বললেন, প্রথম এবং শেষবারের মতো দেখা করতে পারি, তবে 3টে শর্ত আছে। আজ বিকালে বিগ বাজার থেকে একটা পেন কিনতে হবে আপনাকে। বলতে পারেন নিজের উপহার চেয়ে নিচ্ছি। একা আসতে হবে, আর আরেকটা শর্ত পরে বলবো। আমি মেসেজটা পেয়ে পাগল হয়ে গেছিলাম। ওনার সাথে দেখা হবে সেটাই আমার কাছে প্রধান ছিল। কি শর্ত দিলেন, কেন দিলেন, এসব কিছুই ভাবিনি। ওনাকে মেসেজ দিলাম, সব শর্তে আমি রাজি। আমার বাড়ির একদম কাছেই দোকান আছে, পেন কিনে নেব, একা যাব, আপনার সব শর্ত মানব। বলুন কবে দেখা করব? কবি বললেন, কাল। না, এমনি দোকান থেকে কিনলে হবে না, বিগ বাজার থেকেই পেনটা কিনতে হবে। জয়ন্ত বলল, ও ঠিক আছে, আমাদের এদিকের বিগ বাজারে গিয়ে কিনে নেব। কাল মানে আগামীকাল? কখন, কোথায়? হ্যাঁ, আগামীকাল। সেদিনই বিকালে বেরিয়ে আমাদের বাড়ির কাছের বিগ বাজারে গিয়ে একটা ভালো পেন কিনে ফেলি। পরের দিন উনি যেই রাস্তার ধারের বাস স্টপে যেতে বলেছিলেন সেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম। প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো ওখানে ওনার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু উনি আসেননি। বারবার মেসেঞ্জার চেক করছিলাম যে উনি কোনো মেসেজ দিয়েছেন কিনা, কিন্তু দেখলাম উনি কোনো মেসেজ দেননি। এরকমই কি হন কবিরা? কবিদের লেখার সাথে নিজেদের স্বভাব চরিত্রের কি কোনো সামঞ্জস্য থাকে না? শুধুই কি কিছু বাহবা পাওয়ার জন্য সুন্দর সুন্দর কথা লেখেন তারা? ছি ছি, আমার আবেগ, আমার সম্মান করাকে উনি এতটা অপমান করলেন। ফিরে এলাম বাড়িতে। সেদিন রাতে আর কিছু খেতে ইচ্ছে করেনি। পরের দিন আমার এই বন্ধু অর্ণবকে বাড়িতে ডেকে সব জানালাম। ওর সাথে কথা বলে মনটা একটু হালকা হয়েছিল। এই কদিন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। ফেসবুকের এসব ভার্চুয়াল চেনা পরিচিতি, বন্ধুত্ব, কোনো সম্পর্কের ওপর আর আমার কোনো বিশ্বাস রইল না। বারবার একটা প্রশ্নই মনের মধ্যে আসছিল যে উনি যদি দেখা নাই করবেন তাহলে আমায় দেখা করার কথা বললেন কেন? আমি তো ওনাকে রিকোয়েস্ট করতাম ছবি দেওয়ার জন্য, আমি তো দেখা করার জন্য কখনো জোর করিনি। তাহলে কেন এরকম করলেন? আর যদি ধরেও নিই যে ওনার হঠাৎ করে কিছু বিশেষ কাজ এসে গিয়েছিল, তাহলে উনি তো একটা মেসেজ দিতে পারতেন। 2-3 দিন খুব মন খারাপ ছিল। তারপর ভাবলাম যাগ্গে, এসব নিয়ে পড়ে থাকলে হবে না। 4র্থ দিন সকালে বের হব বলে রেডি হয়েও খুব বৃষ্টি হওয়াতে বেরোতে পারিনি। 11:30 নাগাদ দেখি কুরিয়ার এসেছে।
আমায় আবার কে কুরিয়ার করবে? সই করার আগে দেখি যেই নাম আর ঠিকানা লেখা দুটোই আমার অপরিচিত। সই করতেই যাচ্ছিলাম, দেখি প্যাকেটের কোনায় খুব ছোট্ট করে লেখা তিলোত্তমা। দেখেই মাথাটা গরম হয়ে গেল। আমি প্যাকেটটা ফেরত দিয়ে বললাম, আমি সই করছি না, এটা আমি নেব না। কুরিয়ারের লোকটি বললেন, এটা কি আপনার অপরিচিত কেউ পাঠিয়েছে বলে আপনি নিচ্ছেন না, নাকি অন্য কিছু? মানে আপনার মুখ দেখে তো মনে হচ্ছে আপনি জানেন এটা কে পাঠিয়েছে। জয়ন্ত বলল, হ্যাঁ আমি জানি, তবে নেব না। কুরিয়ারের লোকটি বললেন, ঠিক আছে, তাহলে এই জায়গায় সই করে লিখে দিন যে জিনিসটা আপনি পেয়েছেন অথচ আপনি নিচ্ছেন না। এই নিন, ধরুন। তবে আমি বলি কি, শুধু শুধু ফিরিয়ে না দিয়ে বরং প্যাকেটটা রিসিভ করে ফেলে দিন। জয়ন্ত বলল, আচ্ছা দিন, সই করে দিচ্ছি, প্যাকেটটা রেখে যান। দরজার পাশে একটা টুলের ওপর উনি প্যাকেটটা রেখে চলে যাওয়ার পর একবার মনে হয়েছিল প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিই, কিন্তু রাগের চোটে ধরতেও ইচ্ছা করছিল না। বিকালের দিকে অর্ণবকে আমার বাড়িতে আসতে বলেছিলাম। ও আসার পর ওকে সব বললাম। ও সব শুনেই প্যাকেটটা খুলবে বলাতে আমি অনেকবার বারণ করেছিলাম ওকে, কিন্তু ও শোনেনি। ওর বক্তব্য ছিল ফেলে দেওয়ার আগে ওনার নাটকের শেষ পর্বটা ও দেখেই ছাড়বে। যদিও তখন টিভি দেখায় মন ছিল না, তবুও আমি ওসব দেখব না বলে টিভি চালিয়ে অহেতুক চ্যানেল পাল্টাচ্ছিলাম। একটু পরে অর্ণব ছেঁড়া প্যাকেটটা কাগজ সমেত আমার সামনে সেন্টার টেবিলের ওপর রাখল। দেখলাম অনেক অনেক লুজ পৃষ্ঠা, তাতে অনেক কবিতা লেখা কাগজ আর একটা ছোট ডায়েরি, তার মধ্যে অনেক কবিতা লেখা আর একটা বড় খাম। খামটা অর্ণব আমায় দেওয়ায় ভেতরের কাগজটা বেশ মোটা বলে মনোযোগ দিয়ে বের করছিলাম। হঠাৎ অর্ণব বলল, তুই কি কখনো ওনাকে তোর বাড়ির ঠিকানা দিয়েছিলি? না তো। ভালো করে ভেবে দেখ। না রে, দিইনি। তাহলে বোধহয় তোর ফেসবুকে তোর ঠিকানা পেয়েছে। ফেসবুকেও আমার বিস্তারিত ঠিকানা দেওয়া নেই, শুধু এলাকাটা দেওয়া আছে। কিন্তু প্যাকেটের ওপর ঠিকানাটা দেখ, পুরো বিস্তারিতভাবে লেখা। তাই তো দেখছি, কিছুই বুঝতে পারছি না। খাম থেকে কয়েকটা পৃষ্ঠার মোটা গুচ্ছ বের করে দেখলাম ওটা একটা চিঠি। খুলে দেখি লেখা, বন্ধু, জানি তুমি খুব কষ্ট পেয়েছ, তার জন্য ক্ষমা চাইছি। তুমি বললাম কারণ তুমি আমার ছোট। তোমার পাঠানো মেসেজে তোমায় যতটা বুঝেছি তুমি খুব উদার, গুণের কদর করতে জানো, সাদা সিধে মন তোমার। আমার ছদ্মনামে লেখার একটা কারণ আছে, তাই পাঠক পাঠিকাদের কোনো মন্তব্যে আমি কোনো উত্তর দিই না, কিন্তু তোমায় এড়াতে পারছিলাম না। তবে দেখা করার কথা তুমি তো বলনি, তুমি ছবি চেয়েছিলে, কিন্তু আমি আমার একটা কার্যসিদ্ধির জন্য তোমার সাথে দেখা করব বলেছিলাম। মনে হয়েছিল এই কাজটার ভার একমাত্র তোমাকেই দিতে পারি, কিন্তু যেই ভয়ে সকলের আড়ালে থাকি তাই হলো। সেদিন আমি তোমার সাথে দেখা করতে গিয়েছিলাম, যতক্ষণ তুমি ছিলে ওখানে আমিও ছিলাম। তুমি আমাকে একবার দেখেছ, কিন্তু মুখ ঘুরিয়ে নিয়েছিলে। আমি আগে আশঙ্কা করেছিলাম, তাই আগের দিন যখন তুমি বিগ বাজারে গিয়েছিলে আমি ওখানের একটা ছেলের থেকে তোমার ঠিকানাটা নিয়ে নিয়েছিলাম। তোমার মনে পড়ছে কি, যে একটা ছেলে লাকি ড্রয়ের একটা কার্ড তোমাকে দিয়ে তোমার ফোন নম্বর আর ঠিকানাটা ফিল আপ করিয়ে নিয়েছিল? তোমার এলাকা ফেসবুকে পেয়েছিলাম, তাই আগে থেকে বুঝতে অসুবিধা হয়নি তুমি কোন বিগ বাজারে যাবে। তোমার ঠিকানাটা পাওয়া জরুরি ছিল, তাই বুদ্ধি করে বিগ বাজারের কথা বলেছিলাম। মনে করে দেখো তো, তুমি কাকে দেখে মুখ ঘুরিয়ে ফেলেছিলে? মনে পড়ছে? হয়তো পড়ছে না, কারণ আমরা তোমাদের সমাজে চোখে পড়ার মতো কিংবা মনে রাখার মতো কেউ নই। তোমাদের সমাজে কেউ আমাদের দেখে হাসে, কেউ দেখে ভয় পায়। এবার হয়তো বুঝেছ, হ্যাঁ, আমাদের তোমরা চলতি ভাষায় কেউ বলো ছক্কা, কেউ বলো হিজড়া। আজকে এটা জানার পর থেকে হয়তো তুমি তিলোত্তমাকে ঘৃণা করবে। অবশ্য সেটাই স্বাভাবিক। আমার জীবনের সব থেকে বড় দুর্ভাগ্য যে আমি মানুষ হয়ে জন্মেও তোমাদের মতো হতে পারলাম না।
আবার হিজড়া হয়েও সম্পূর্ণভাবে হিজড়া হতে পারলাম না। যখন থেকে আমার বুদ্ধি হয়েছে আমি আমাদের এই সম্প্রদায়েই বড় হয়েছি। হিজড়াদের মধ্যেও যদিও অনেকের বাবা মার পরিচয় কেউ কেউ জানতে পারে, তবুও আমি জানি না কে আমার বাবা কে আমার মা। তবে সবাই বলে আমি কোনো শিক্ষিত বংশের, তাই আমার কলমে কবিতা বেরোয়। জানি তুমি স্বপ্নেও ভাবতে পারোনি তোমাদের কবি তিলোত্তমা কোনো নারী কোনো পুরুষ তো নয়, সে আসলে কবি সুন্দর হোক বা না হোক, পাঠক পাঠিকার কাছে তার লেখার মানেই মুগ্ধতা আনে। কিন্তু যতই অনেকে আমার লেখা ভালোবাসুক না কেন, আমার এই রূপ কেউ মেনে নিতে পারবে না। তোমাদের মতো পাঠক পাঠিকার ভালোবাসা শ্রদ্ধা পেয়ে খুব ভালো লাগে। ভাবতাম আমি এত ভালোবাসা পেয়েও কাউকে কবির রূপ দিতে পারছি না। এদিকে তোমার অনেক মেসেজ আসতো, আমি পড়তাম। প্রথম যেদিন তোমার সাথে চ্যাট করলাম সেদিনই মাথায় একটা ভাবনা এসেছিল। ওই ভাবনা নিয়ে অনেক ভেবেছি। তারপর ঠিক করলাম তোমায় দেখা দেব, আর তোমায় দিয়ে যাব তিলোত্তমার সব দায়িত্ব। সেদিন তুমি যখন ওখানে পৌঁছালে তার আগে থেকেই আমি ওখানে রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। যেহেতু রাস্তার সিগন্যালে আমাদের দেখা যায়, তাই আমায় আলাদা করে কেউ খেয়াল করেনি। আর তাছাড়া কেই বা আমাদের দেখতে চায় এরকম একটা চেহারা। তুমি যখন পৌঁছালে আমি দেখলাম তুমি প্রথমে ঘড়ি দেখলে, তারপর একবার আমার দিকে তাকালে। আমি হাসলাম, তুমি খেয়ালই করলে না, মুখ ঘুরিয়ে নিলে। তখন আর নিজের এই রূপটা নিয়ে তোমার সামনে দাঁড়ানোর সাহস হলো না। আমার খুব খারাপ লাগছিল, তোমার মুখে বিরক্তি ফুটে উঠছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার, এতক্ষণ ধরে আমি তোমায় খেয়াল করেছি, তুমি তা বোঝোনি। যাক, এবার বলি কাজের কথা। আমার কাছে আমার লেখার যা পুঁজি ছিল সবটা তোমায় দিয়ে দিলাম। আমার কাছে আর কিছু রইল না, আর রেখেই বা কি করতাম। বরং তোমার কাছে থাকলে ওগুলো যথার্থ সম্মান পাবে। তিলোত্তমা ছেলে না মেয়ে তা কেউ জানে না। তুমি কবিতা খুব ভালো বোঝো। লুজ অত কাগজে আমার যে কবিতা লেখা আছে সেগুলো দিয়ে তুমি চাইলে বই প্রকাশ করো। লোকে জানুক তিলোত্তমা ছদ্মনামে তুমি এগুলো লিখেছ। বই প্রকাশ করতে টাকা লাগবে, তাই পারলে করো, না পারলেও কিছু হবে না। তবে বই প্রকাশ হলে ওটার টাকাটাও সম্পূর্ণ তোমার প্রাপ্তি। আরেকটা ছোট ডায়েরিতে যা কবিতা আছে প্রায় 52টার মতো, ওগুলো কেউ কখনো পড়েনি। তুমি আগামী দিনে ওখান থেকে এক একটা করে কবিতা পোস্ট করো। ওখানের শেষ পৃষ্ঠায় তিলোত্তমা পেজের পাসওয়ার্ড লিখে দিয়েছি। ওই পেজটা এখন তোমার। ভেবো না আমি শুধু মনের কিছু কষ্টে তোমায় এগুলো পাঠিয়ে দিলাম। অনেক ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। আমি যেখানে থাকি ওখান থেকে আর কদিন পরে আমরা কয়েকজন অন্য আরেক জায়গায় চলে যাব। ওখানে অনেক দিন আগে থেকে যাওয়ার কথা চলছিল। তোমায় তিলোত্তমার নামটা দিয়ে গেলাম বলে ভেবো না তোমায় কোনো বিপদে ফেলবো। তুমি আমার লেখায় যেরকম মনোমুগ্ধ ছিলে, এক তুমিই পারবে যথার্থ সম্মান রাখতে। তুমি যদি ঠিকানার না পাল্টাও আমি পরে আরও কবিতা পাঠাবো। তুমি যতই যাকে বিশ্বাস করো না কেন আমার কথা কখনো কাউকে বলো না, কারণ কখন যে আবার সে এই গোপন সত্যটা তোমার বিরুদ্ধে ব্যবহার করিবে তা বলা মুশকিল। কিছু মনে করো না, তোমায় এত বড় দায়িত্ব দিয়ে ফেললাম। তুমি ভেবো না কখনো আমি ফিরে এসে এই অধিকার দাবি করব। আমার কাছে আমার জীবন্ত অভিশাপ, যতদিন না মরব নিস্তার নেই। মানুষ কত ভালোভাবে জীবন কাটায়, তাও বলে কত দুঃখী। তাহলে আমাদের মতো জীবন হলে কি বলবে তারা? ভেবো না আমাদের মধ্যে আনন্দ, হাসাহাসি, গান বাজনা, খাওয়া দাওয়া, সুখ দুঃখের কথাবার্তা কিছু হয় না। সব হয়, কিন্তু ওই যে হাতে তালি দেওয়া, গালি গালাজ, মানুষের ঘৃণাজনিত চাউনি, উপহাসের হাসি, রোজ সং সেজে বেরোনো। মাঝে মাঝে যখন লিখতে বসি, লিখতে লিখতে নিজের হাতের মোটা মোটা লোমগুলো চোখে পড়ে। রাগে দুঃখে পেন ছুঁড়ে ফেলে দিই, মন খারাপ হয়ে যায়, আর লিখতে ইচ্ছা করে না। আমাদেরও তো ইচ্ছে করে আমরাও কাউকে ভালোবাসি, আমাদের কেউ ভালোবাসুক।
আমাদের সংসার হোক, তোমাদের সমাজের মেয়েদের মতো আমরা মন্দিরে যাই, অনুষ্ঠানে যাই, সন্তানদের নিয়ে ব্যস্ত থাকি, কোনো কাজ শিখে চাকরি করি। সিনেমায় যেমন দেখায়, অফিসে ঢুকলে সবাই ম্যাডাম ম্যাডাম করে সম্মান করবে। অবশ্য মজা করে ফরদৌস আমায় ম্যাডাম বলে। অর্ণব বলল, কিরে, তোর পড়া এখনো হলো না? না, দাঁড়া না, পড়ছি তো। পজিটিভটা নেগেটিভ সেটা বলবি তো? কিসের পজিটিভ নেগেটিভ? কিছু না, তুই আগে পড়ে নে, তারপর বলছি। অবশ্য মজা করে ফরদৌস আমায় ম্যাডাম বলে। ও জানে ম্যাডাম ডাকটা আমি খুব ভালোবাসি। ফরদৌস হচ্ছে আমার গলিতে রিক্সা চালায়। ও আমায় একটুটা কি জানি না, তবে ভালোবাসতে তো পারে না, কারণ ওর বউ আছে আর সে বেশ মিষ্টি দেখতে। তবে কেন জানি ওর কথা, ওর মজা করা আমার ভালো লাগে। ও বলে আমি লেখালেখি করি বলে ও সবার মধ্যে ও আমাকে মাঝে মাঝে অনেক ভালো ভালো কথা বলে, উৎসাহ দেয়। এও বলে আমি চাইলে নাকি টিচার হতে পারি, কারণ ও নাকি টিভিতে দেখেছে আমাদের মতোই একজন নাকি শিক্ষকতা করেন। আমাকে মাঝে মধ্যে ও রিকশায় নিয়ে গল্প করতে করতে পৌঁছে দেয়। কখনো কখনো টাকাও নেয় না। দেখো কি সব কথা বলছি তোমায়। আসলে আমার জীবনে পাওয়া না পাওয়া সবটাই তোমায় বলতে ইচ্ছা করলো। যাই হোক, বাকি জীবনটা এভাবেই কাটিয়ে দেব। তবে তুমি যদি তিলোত্তমার সবটা নিজের করে নাও, আমার লেখাগুলো প্রাণ পাবে। ভালো করে ভেবে দেখো। ভালো থেকো, তিলোত্তমা। অর্ণবকে চিঠিটা পড়িয়েছিলাম। অর্ণব তো বিরক্তি মুখ করে আমায় বাই করে চলে গিয়েছিল। তিলোত্তমার কথার মধ্যে আমার কোনো অসংযত কিছু লাগেনি। সত্যি তো, যতই ভালো লিখুক না কেন, তাই বলে ওরকম একজনকে কবি হিসাবে সত্যি ভাবা যায় না। কয়েকদিন পর তিলোত্তমার কথা মতো একটা কবিতার সাথে আমার ছবি পোস্ট করেছিলাম, আর আমি তো দেখে অবাক। ১,৫০০-এর মতো লাইক আর প্রায় ৫৫০-র মতো কমেন্টস আমার ওই একটা ছবিতে। তার মধ্যে মেয়ে আর মহিলাদের কমেন্টসই বেশি ছিল। এই লোভ আর আমি সামলাতে পারিনি। মনে হয়েছে এতে অন্যায়ের কি আছে, আমি তো জোর করে কিছু করিনি। তিলোত্তমা নিজে আমায় এসব করতে বলেছে। রোজ নতুন কবিতা পোস্ট করা আর সবার বাহবা নেওয়া, পাঠক পাঠিকাদের ক্রেজ দেখে আমি অভিভূত হয়ে যেতাম। এভাবে কাটছিল বেশ। তবে ভাবছিলাম ধীরে ধীরে কবিতা তো শেষ হয়ে যাবে তখন। মাঝে মধ্যে একটু টেনশনও হতো। ভাবলাম আমিও চেষ্টা করি না, দেখি ২-৪ লাইন লিখতে পারি কিনা। কদিন ধরে ঠান্ডা লেগে শরীরটা ভালো লাগছিল না। ২ দিন ধরে ঘরেই ছিলাম। নাকের জলে হাঁচিতে অবস্থা খারাপ ছিল। হঠাৎ দেখি কুরিয়ারের লোক। দেখি বড় একটা খাম, আবার সেই ঠিকানা, তবে ছোট্ট করে তিলোত্তমা আর লেখা নেই। সই করে দিয়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করে প্যাকেট খুলে দেখি আবার লুজ পৃষ্ঠায় অনেক কবিতা লেখা আর একটা ছোট চিঠি লেখা। বন্ধু, তোমার কাছে আমি কৃতজ্ঞ। মিথ্যে বলবো না, তিলোত্তমার রূপ দেখে সবার যা উচ্ছ্বাস দেখলাম, তাতে আমার নিজের ভাগ্যের ওপর খুব রাগ হচ্ছিল। কিন্তু এখন তা কাটিয়ে উঠতে পেরেছি। তোমার লেখা শেষ হওয়ার আগেই আবার লেখা পাঠিয়ে দিলাম। যতদিন এ কলমে লেখা বেরোবে আমি লেখা পাঠিয়ে যাব। তুমি হয়তো বলবে এসবে আমার স্বার্থ কি? স্বার্থ আছে। কবির কলম দিয়ে যা সৃষ্টি করে তা তখনই সার্থক হয় যখন কেউ পড়ে সেটার ভালো মন্দ জানায়। লোকে তিলোত্তমা যাকেই জানুন না কেন, কিন্তু লেখার যখন লাইন উল্লেখ করে প্রশংসা করে তখন আমার মন ভরে যায়। ভালো থেকো তিলোত্তমা। চিঠি পড়ে রাখার পর কবিতাগুলো ঘেটে দেখছিলাম। মনে একটা শান্তি লাগছিল যে আর কবিতা শেষ হয়ে যাওয়ার টেনশন নেই। কটা কবিতা পাঠিয়েছেন গুনছিলাম। হঠাৎ মনে হলো, এ আমি কি করছি? আমি এত স্বার্থপর, কারোর অসহায়তার সুযোগ নিচ্ছি আমি। কিন্তু আমি তো এসব করতে চাইনি, এসব তো উনিই চেয়েছিলেন। তাহলে আমি স্বার্থপর হলাম কি করে? কিন্তু এটাও তো ঠিক, আমি কি অসহায় গুণী মানুষটার জন্য চাইলে কিছুই করতে পারতাম না? না, পারতাম না। কি বা পারবো করতে? ওনার অস্তিত্ব তো আমি বদলে দিতে পারবো না। মাথায় নানা রকম প্রশ্ন উঠছিল, কিন্তু এখন এসব ভেবে কি হবে? আমি তো আগে আপনাদের সাথে একদিন দেখা করব বলেছিলাম। সেখানে এরপর থেকে আমার সারাক্ষণ মনে চাপা অপরাধ বোধ হচ্ছিল। ঠিক করলাম আপনাদের সবার সামনে আসল তিলোত্তমার কথা বলবো, আর আমিও সবার সামনে নিজের ভুল স্বীকার করব।
এটা আমার কাছেও খুব সহজ ছিল না। অবশ্য আপনারা তো শুনলেন কি পরিস্থিতিতে কি করে এসব হলো। আমি খুব দুঃখিত যে আপনারা যে তিলোত্তমার লেখায় পাগল হন সে আমি নই, অন্য আরেকজন। আমি চাই আপনারাও এবার কিছু বলুন। বেশ কিছুক্ষণ কেউ কিছু না বলায় জয়ন্ত বলল, কি হলো, আপনারাও কিছু বলুন। আমরা কি পারি না তিলোত্তমার জন্য কিছু করতে? কিছু মুহূর্তের মধ্যেই একটু কানাঘুষো শুরু হয়ে গেল। একজন বললেন, আমার না এখান থেকে আরেক জায়গায় যাওয়ার আছে, তাই একটু তাড়া আছে, এবার আমাকে যেতে হবে। তখন একে একে, আমার মিসেসের শরীরটা খুব খারাপ, আমি গিয়ে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কেউ বললেন, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। কেউ, আপনি চাইলে আরো অনেক কিছু করতে পারতেন, কিন্তু আপনি সব স্বীকার করে একজন সচ্চা মানুষের পরিচয় দিয়েছেন। আবার কেউ, আমরা আছি আপনার সাথে। সবাই জ্ঞান দিয়ে একজন একজন করে কেটে পড়ল। কই, কেউ তো তিলোত্তমার নামও নিল না, যার লেখার অবদান এতটা, যার লেখায় এনারা নাকি মনোমুগ্ধ ছিল। শুধু সে আমাদের মতো নয় বলে সব ফুস হয়ে গেল। খুব রাগ হচ্ছিল আমার। অর্ণবের বাইকে করে ফেরার সময় আমি এসবই বকবক করছিলাম। দুজনেই আমার ঘরে ফিরলাম। মাথা হেব্বি গরম ছিল। দিলাম লোকগুলোকে কয়েকটা কাঁচা খিস্তি মেরে, কিন্তু অর্ণব যেই বলা শুরু করলো, লজ্জায় আমার পারদ নেমে গেল। অর্ণব বরাবরই ঠান্ডা মাথার ছেলে, বলে কম শোনে বেশি, তবে যখন যেটা বলে একদম খাঁটি কথা বলে। আর আমি হলাম একটু রকচটা, তবে রেগেও যাই, আবার তাড়াতাড়ি রাগ কমেও যায়। অর্ণব বলল, তোর রাগটা কার ওপর হচ্ছে, ওদের ওপর না নিজের ওপর? যদি নিজের ওপর হয় তবে ঠিক আছে, আর যদি ওদের ওপর হয় তবে সেটা ঠিক নয়। ঠিক নয়? দেখলি না সবাই কিরকম পাশ কাটিয়ে চলে গেল? সেটাই তো স্বাভাবিক। সেটা কি তুইও করিসনি? আমি করিনি। প্রথম যখন তুই জানলি তখন তুই তো আরো খারাপ করেছিস। তুই ওনার নাম নিয়ে নিজে বাহবা কুড়িয়েছিস। সেটা তো উনি বলেছিলেন বলে করেছিলাম। শুধুই কি উনি বলেছিলেন বলে? তোর মনে ইচ্ছা হয়নি? তুই চাইলে ওনাকে মেসেজ দিতে পারতিস না? তুই এসব করতে পারবি না বলে? কি করে দেব? উনি তো মেসেঞ্জার মনে হয় ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন, খোলেনি না। তাই বুঝি? যেই ঠিকানা চিঠিটা এসেছিল, তুই চাইলে সেই ঠিকানায় একটা ছোট চিঠি পাঠাতে পারতিস, আর তা না পারলে ওনার লেখাগুলো তোর কাছে পড়ে থাকতো, তুই কিছু না করলেই হতো। জয়ন্ত বলল, তুই সব জেনেও যদি এসব বলিস তাহলে আমার আর কিছু বলার নেই। হ্যাঁ, সত্যি এই ব্যাপারে খুব বেশি কিছু বলার নেই। পাবলিকদের বলার আগে তোকে আমি 1000 বার ভাবতে বলেছিলাম। তুই কি আশা করেছিলি যে তুই সব বলবি আর ওরা তোর কথা শুনে তোকে খুব মহান ভাববে, আর তিলোত্তমার দুঃখে তিলোত্তমাকে খুঁজতে বেরিয়ে যাবে? তুই এসব ফালতু কথা বলছিস কেন? তাহলে আর কি বলবো বল? আমাদের সমাজে হিজড়াদের যে নজরে দেখা হয়ে এসেছে তা একজনের কবিতা লেখাতে থোড়ি পাল্টে যাবে। আমি অত কিছু জানি না। তিলোত্তমার জন্য কিছু তো একটা করতেই হবে। এটা কোনো রজনীকান্তের সিনেমা নয় যে চশমা ঘুরিয়ে বলবে আর এক মুহূর্তে সব বদলে যাবে। তাহলে কি আমরা ওনার জন্য কিছুই করতে পারবো না? সমাজ কখনো একা পাল্টানো যায় না। সমাজের জনসমুদ্রে তুই আমি হলাম সামান্য জলের এক বিন্দু মাত্র। বেশ কিছুক্ষণ দুজনে চুপ করে থাকার পর অর্ণব বলল, আমার এক বন্ধু রামকৃষ্ণ মিশনে পড়তো। ও একবার বলেছিল ওদের ওখানের এক মহারাজ বলতেন, নদীর জলে যখন প্রচুর স্রোত থাকে তখন যদি পুরো নদীর দিকে তাকিয়ে দেখা যায় তখন দিশেহারা হতে হবে। দেখে মনে হবে তীরে কিছুতেই পৌঁছানো যাবে না, কিন্তু যদি সাহস করে খুব মনোযোগ দিয়ে জলের প্রতিটা ঢেউ একটা একটা করে কাটানো যায় তবে দেখা যাবে একটা একটা ঢেউ কাটাতে কাটাতে ধীরে ধীরে তীরের কাছে পৌঁছে গেছে। বুঝলি কেন কথাটা তোকে বললাম? তুই যেটা মন থেকে চাইছিস সেটা তোর মনের ব্যক্তিগত ইচ্ছা, তাই বলে সবার মন তোর মতো হবে এটা ভাবা ভুল। এরকমভাবে একসাথে সবাইকে গল্প শুনিয়ে কখনো কারোর মনে তিলোত্তমার প্রতি শ্রদ্ধা ভক্তি আনতে পারবি না। তোকে ধীরে ধীরে এগোতে হবে। তোকে এটা ভেবেই চলতে হবে যে তুই চলার পথে সাথে কাউকে পাবি না। তাহলে কি তুই সেই পথে চলতে পারবি? যদি চলতে না পারিস তাহলে আমি বলবো এসব নিয়ে আর ভাবিস না। আর যদি মনে করিস তুই পারবি তাহলে কিছু করা তো অনেক পরের কথা। আগে খুব ভালো করে ভাব কি ভাবে কি করবি, আর সব সময় মাথায় রাখবি যে তুই যা করবি
ভাববি তার ফলটা নেগেটিভই পাবি। জয়ন্ত বলল, তুই আমাকে উৎসাহ দিচ্ছিস না ভয় দেখাচ্ছিস সেটা আগে বলতো। অর্ণব বলল, দুটোই। আসলে সমাজ শোধরাবার কোনো পোকা আমার মাথায় নেই, তাই তোর মতো খামখেয়ালি এসব পাগলামো আমার মাথায় আসে না। এটাও ঠিক যে তোদের মতো খ্যাপা মানুষই পারে সমাজের চিন্তাধারাকে নাড়িয়ে দিতে। এ বাবা, দেখ কত দেরি হয়ে গেল, আজ বাড়িতে রক্ষে নেই। মা আমাকে আলু কিনে নিয়ে যেতে বলেছিল, এখন দোকান বোধহয় বন্ধও হয়ে গেছে। আমি এবার কাটি রে। জয়ন্ত বলল, আমার এখানে আলু আছে, নিয়ে যা। আরে না না, তুই দরজা বন্ধ করে দে। ও শোন, তোর তিলোত্তমার কবিতা আর তার ভবিষ্যৎ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তবে তোর ইচ্ছাকে রেসপেক্টফুল সমর্থন করি। তাই তোর এই পথে আমি আর আমার বাইক সবসময় তোর পাশে আছে। শুধু মার বাজার করাটা ঠিক সময় করতে দিস, নয়তো ঘর ছাড়া হতে হবে। চলি রে। এরপর জয়ন্তর সাথে অর্ণবের 4 দিন দেখা হয়নি। পঞ্চম দিন জয়ন্ত অর্ণবকে ফোন করে জানায় যে জয়ন্ত নতুন কিছু ফেসবুকে পোস্ট করেছে। অর্ণব যেন দেখে। জয়ন্ত ফোন ছাড়ার একটু পরেই অর্ণব নিজের ফোন নিয়ে বসে ফেসবুক খুলে দেখল জয়ন্তর পেজে সবার প্রথমে লেখা। এই লেখায় কিছু অশ্লীল ভাষার প্রয়োগ করা হয়েছে, প্লিজ ছোট আর বয়স্করা পড়বেন না। অর্ণব মনে মনে ভাবল, ছেলেটার হলো কি? জয়ন্ত তো কারোর সামনে গালাগালি টালি দেয় না, শুধু অর্ণবের সামনে ছাড়া। তাহলে ফেসবুকে এসব কি লিখেছে? জয়ন্ত করতে চাইছেটা কি? এসব ভাবতে ভাবতে অর্ণব পড়া শুরু করল। ছোটবেলা থেকে কবিতা পড়তে ভালোবাসতাম। 9-10 পর থেকে পড়াশোনা, কলেজ এসব করে সেভাবে আর কবিতা পড়া হতো না। বেশ কয়েক মাস আগে এক কবির কবিতা পড়ে কবিতার প্রতি টানটা আবার বেড়ে গেল। ফেসবুকে তার কবিতা পড়ার আকর্ষণ বাড়ার সাথে সাথে তার সম্বন্ধে জানার আগ্রহ বাড়তেই থাকছিল। সেই কবির ছদ্মনাম তিলোত্তমা। এরপর জয়ন্তর সাথে যা যা হয়েছে পুরো ঘটনাটা লেখার পর লেখা। সেদিন যখন একে একে সবাই নানা বাহানায় ওখান থেকে চলে গেলেন, কেউ তিলোত্তমার কথা বলল না, তখন আমার খুব রাগ হয়েছিল। কিন্তু পরে ভেবে দেখলাম যে আসলে কারোর দোষ কিন্তু খুব একটা ছিল না। ছোটবেলা থেকে আমাদের হিজড়াদের সম্বন্ধে যে ধারণা আছে তা হলো স্ত্রী আর পুরুষের মিশ্রিত সৃষ্টি এই হিজড়া গোষ্ঠী। তাদের স্বভাব চরিত্র নিয়ে আমাদের জানা বিষয় হলো তারা খুব জোরে কথা বলে, হই হুল্লোড় করে, কথায় কথায় হাতে তালি দিয়ে কথা বলে। তাদের কথা বলার একটা বিশেষ টোন আছে। এমনি তো এরা ঠিকঠাক কথা বলে, তবে এরা রেগে গেলে খুব বাজে গালাগালি দেয়, আর তাতেও তারা সন্তুষ্ট না হলে তারা নিজের কাপড় তুলতেও সংকোচ বোধ করে না। সদ্যজাত শিশুদের মন ভরে আশীর্বাদ করে, আর সেই জন্যই বোধহয় আজকের এই ডিজিটালের যুগেও সন্তানের শুভ কামনার জন্য তাদের আশীর্বাদ অনেকেই সবচেয়ে কার্যকরী মনে করে। ওদের নারী পুরুষের চেহারার মিশ্রিত রূপের জন্য লোকে দেখে হাসে, তাদের গালি দেওয়ার রাগ করা দেখে লোকে ভয় পায়। ব্যাস এইটুকুই। এত কিছুর মধ্যে তাদের স্নিগ্ধ, শান্ত, বুদ্ধিদীপ্ত কিছুই দেখা যায় না। তাহলে এদের সম্বন্ধে মানুষের ধারণাটা বদলাবে কি করে? আবার উল্টোটা ভাবলে তখন মনে হবে ওরাই বা স্নিগ্ধ শান্ত হয়ে করবেটা কি? ওদের তো এসব করেই পেট চালাতে হবে। এরা যদি শান্ত অতি ভদ্র হতো তাহলে লোকে ওদের 5 টাকাও হাতে ধরাতো না। আজকাল এরা কারোর সদ্যজাত শিশু হলে এত টাকা ডিমান্ড করে যে অনেকে তো ভয়ে দরজার বাইরে থেকে তালা দিয়ে রাখে, লুকিয়ে লুকিয়ে থাকে। সন্তানের জন্মের সময় বাড়ির লোকদের এমনিতেই এত খরচ হয়ে যায়, তার ওপর সেই সময় হিজড়াদের হাজার হাজার টাকা দেওয়াটা অনেকেরই খুব চাপ হয়ে যায়। আবার ওরা বলবে ওরা চাকরি বাকরি করে না, তাহলে ওরাই বা টাকা কোথায় পাবে? তাই টাকা পাওয়ার সুযোগকে ওরা হাতছাড়া করতে চায় না। এখানেও আমরা ওদের দোষ আর ওরা আমাদের দোষ দেখবে। ভাবছেন আমি তিলোত্তমার গল্প শুরু করে এখন এসব কি বলছি? আসলে তিলোত্তমার জন্য কিছু করতে হলে আমাদের সমাজে আমাদের আর হিজড়াদের মধ্যে বহু সমস্যার গিঁট বেঁধে আছে, সেগুলি আগে এক এক করে খুলতে হবে। আপনারা লক্ষ্য করেছেন কি, কোনো সিনেমা হলে, পার্কে, স্কুলে, লাইব্রেরিতে, কারোর কোনো অনুষ্ঠানে কোথাও এদের আমাদের মধ্যে দেখা যায় কি? যদিও আমরা এদের কখনো ট্রেনে বা সিগন্যালে দেখি, আমরা চেষ্টা করি তাড়াতাড়ি ওদের হাতে 5 টাকা কিংবা 10 টাকা ধরিয়ে ওদের বিদেয় করতে। এসবের কারণ হচ্ছে আমাদের মধ্যে সেভাবে কোনো যোগাযোগ নেই।
আমরা এদের সাথে কথা বলতে লজ্জা পাই। লজ্জা মানে যেন ওদের সাথে কথা বললে আমাদের মান সম্মান চলে যাবে, এরকম হাবভাব করি আমরা। যদি সরকার বা পৌরসভা থেকে এদের প্রশিক্ষণ দিয়ে ছোটোখাটো হাতের কাজের ইনস্টিটিউটে, হোম ডেলিভারিতে, বাচ্চাদের রাখা ক্রেসে, পেট্রোল পাম্পে, পিজা বার্গারের ডেলিভারিতে, ফুল শপে, আরও অনেক কিছু আছে, সেখানে যদি তাদের কাজে যুক্ত করত, তাহলে তারা শুধু হাততালি দিয়ে ভিক্ষা চাওয়ার মতো রোজগার না করে বিভিন্ন কাজে যুক্ত হয়ে নিজেদের আচার আচরণকে আরও বেশি পলিশ করতে পারত। আর আমরাও খুব ছোট ছোট মুহূর্তে এদের সংস্পর্শে আসতাম। আস্তে আস্তে আমরা তাদের বিভিন্ন জায়গায় দেখতে দেখতে আমাদের চোখ সয়ে যেত। আমরা আর ওদের দেখে অস্বাভাবিক আচরণ করতাম না। কিছু আদিবাসী জাতি আজ আমাদের সমাজে স্থান পেয়েছে। নিজেদের অধিকারের জন্য তারা এখানে ওখানে অবরোধও করছে। আদিবাসীরা কি সুন্দর দেখতে, তারা কি শিক্ষিত? তাহলে ওরা যদি স্থান পায়, এরা নয় কেন? সরকার, পৌরসভা, এসব অনেক বড় বড় কথা। এসব আমি শুধু মুখেই বলতে পারি, কিছু করতে পারবো না। তবু একটা জিনিস পারবো করতে, তা হলো এদের সম্বন্ধে ভালো কিছু চিন্তা করে নিজেদের মন, নিজেদের ভাবনাটা একটু বদলানোর চেষ্টা করতে পারি। মনে মনে নিজেকে ওদের জায়গায় দেখে অনুভব করার চেষ্টা করতে পারি যে কি ভয়ঙ্কর কষ্টের জীবন এদের। এদের সম্মান দেওয়ার চেষ্টা করলে আমরাও এদের থেকে সম্মান পাব। আর জানেন তো, বিশেষ করে যারা অবহেলিত, তাদের সম্মান দিলে রিটার্নে ডাবল সম্মান পাওয়া যায়। এসব কথা বলতে বা শুনতে যত ভালো লাগছে, কোনো ক্ষেত্রে হয়তো তার ব্যতিক্রমও হতে পারে। মানে এদের মধ্যে খুব খারাপও কেউ হতে পারে, কিন্তু তাতে কি, আমাদের মধ্যেও তো কত খারাপ লোক থাকে। তাই বলে তাদের নিয়ে আমাদের সমাজে চলতে হয় নাকি? এবার বলি আমাদের তিলোত্তমার কথা। তিলোত্তমার কলমের গুণ আমরা অনেকেই জানি। মানুষের গুণের পরিচয়, তাকে সম্মান দেওয়া, তাকে ভালোবাসা, এসব একমাত্র মানুষই পারে। একটু ভেবে দেখুন, আমাদের দেশের বড় বড় আবিষ্কারক, সাহিত্যের জগতে, খেলাধুলার জগতে কতজন খুব সুন্দর মানুষ ছিলেন। তাদের গুণে তাদের আমরা ভালোবাসিনি, বেসেছি আর বাসিও। তাহলে তিলোত্তমা কেন তার রূপের জন্য, তার ভাগ্যের জন্য আবার অন্ধকারে হারিয়ে যাবে? তিলোত্তমার হাত সবার প্রথম আমি ধরেছি, কিন্তু সত্যি বলছি, আমার একার সে জোর নেই যে আমি একা তিলোত্তমাকে টেনে অন্ধকার থেকে আলোতে আনতে পারবো। আমার হাত এবার আপনাদের ধরতে হবে। আমার এই মেসেজ আপনাদের এত জায়গায় ছড়িয়ে দিতে হবে যে শুধু আমাদের কাছে নয়, তিলোত্তমার মতো ওদের সাথীদের কাছেও যেন এই লেখা পৌঁছে যায়, যাতে আমরা দুপক্ষ থেকে নিজেদের মানসিকতা থেকে একটু বেরিয়ে আসতে পারি। পারবেন না এই গুণী মানুষটার জন্য ঘরে বসে এটুকু করতে? আপনারা নিজেরাই জানেন না গণশক্তি কি না করতে পারে। সবার কাছে এই লেখা পাঠিয়ে তাদেরও শেয়ার করতে বলুন। এখনকার নিউ জেনারেশন অনেক উদার মনের। আপনারা এগিয়ে আসলে পরের হাতটা ওরা নিজেরাই বাড়িয়ে দেবে। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে শুরুতে বলেছিলাম কিছু অশ্লীল কথার জন্য ছোটদের আর বৃদ্ধদের এই লেখা না পড়তে। আসলে আমি জানি আমি তেমন কেউ না যে আমার এই লেখাটা সবাই পড়বে। তাই এমন কথা হেডিংয়ে লিখেছি যে কি এমন অশ্লীল কথা আছে সেটা জানার জন্য আরও বেশি লোকেরা পড়বে। পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবার তিলোত্তমার উদ্দেশ্যে কিছু বলতে চাই। আমি জানি তিলোত্তমা তুমি আমার এই মেসেজ পড়বে। তুমি ফিরে এসো তিলোত্তমা, তোমার লেখা ভগবানের আশীর্বাদ। আমাদের মনে কবি বলতে পুরুষদের পাজামা পাঞ্জাবি পরে, কাঁধে লম্বা ফিতের ঝোলা, আর কবি মহিলা হলে শাড়ি পরা, চোখে চশমা, এরকমই একটা প্রতিচ্ছবি আছে ঠিকই। তাই বলে কি তার ব্যতিক্রম নেই? সময় বদলাচ্ছে, বদলাচ্ছি আমরাও। আমাদের মন অনেক উদার। আমরা নিজেদের নিয়মের সাথে সাথে এখন পাশ্চাত্য অনেক কিছু গ্রহণ করেছি। আমরা হিন্দু হলেও দর্শনীয় জায়গা হলে গির্জায় যাই, মসজিদে যাই। বিশেষ করে আমরা বাঙালিরা হই খুব আবেগপ্রবণ। আমরা একদিন ইলিশ মাছ 1200 টাকা দিয়ে কিনে বাকি 4 দিন নিরামিষ খেতে পারি। আমরা সারা বছর সংসারে হিসাব করে চলে পুজোর সময় অনেক টাকা খরচ করে কাঞ্চনজঙ্ঘা দেখতে যেতে পারি। আমরা অটোতে না চড়ে বাসের ধাক্কা খেয়ে টাকা বাঁচিয়ে একদিন ইডেনে গিয়ে খেলা দেখতে পারি। আমরা নিজেদের জন্য সোনার গয়না বানাতে না পারলেও ভালোবাসার মানুষের বিয়েতে ধার করেও সোনার গয়না বানিয়ে দিতে পারি। এত কথা বলার কারণ হলো ওই যে বললাম, বাঙালিরা যেটা ভালোবাসে সেটা বা তাকে পাওয়ার জন্য সব করতে পারে।
কিছু নতুন পরিবর্তন হওয়ার সময় একটু ঝড় তো ওঠেই, তবে তারপর সব ঠিক হয়ে যায়। বদলানোর চেষ্টা করব আমরা, তবে তোমাদের এগিয়ে আসতে হবে। তোমার লেখা বন্ধ করো না। তোমার লেখায় তোমার পাঠকেরা গুণমুগ্ধ। আমি একটা নতুন গ্রুপ খুলেছি যার নাম কবি। সেখানে তুমি কিংবা যে কেউ কবিতা দিতে পারে। সেই গ্রুপের ছবিটা দিয়েছি, দেখো। তোমার জন্য যে পেনটা কিনেছিলাম তাকে সাদা গোলাপ দিয়ে শ্রদ্ধাঞ্জলি দিলাম, আর ছবিতে নরম মাটিকে ভালোবাসার আকার দিয়ে লিখে দিলাম কবি। আজ থেকে কবির পরিচয় হোক শুধু কলম আর ভালোবাসা। নতুন করে জন্ম নিক হাজার হাজার কবি, যাদের আমাদের মনে জাতপাত রূপ সব ছাপিয়ে উঠে আসুক কবির কবিত্ব। কবির একটাই পরিচয় হোক, যে সে শুধুই কবি। গল্পটি আপনাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।